আমার প্রিয় ছাত্রছাত্রী, আচ্ছা আগে আমরা অঙ্ক শিখেছিলাম মিন মিডিয়ান মোড। নেক্সট দিন আমরা শিখেছিলাম এসডি মানে সম্যক বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর কেন্দ্রীয় প্রবণতা আর বিষমতার পরিমাপে আমাদের শুধু সম্যক বিচ্যুতি রয়েছে সিলেবাসে। আর আরেক দিনের ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তার মধ্যে দুটো ছিল আমাদের প্রোডাক্ট মোমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স। ঠিক আছে, আজকে আমরা যে একটা অংশ করাবো সেটা হচ্ছে গ্রাফ। আমাদের দুটো রয়েছে, হিস্টোগ্রাম এবং পলিগন। আর আনগ্রুপ থেকে গ্রুপস করে যাবার একটা জায়গা, যেটা আমি প্রথমেই আমাদের করানো উচিত ছিল কিন্তু আমরা সেটা করাইনি, কিন্তু সেটা আমাদের আজকে একটু দেখে নিতে হবে। আমরা সেটা আজকে করে নেব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে এই লেখাগুলো রয়েছে সেগুলো শর্ট কোশ্চেনের জন্য রয়েছে। আমি আবার শেষে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো, কিন্তু আগে আমি আনগ্রুপ থেকে গ্রুপস করে যাওয়ার আগে কতগুলো কথা তোমাদের বলে দিই। আনগ্রুপ থেকে গ্রুপ স্কোর মানে আমরা অঙ্কের ক্ষেত্রে দেখেছি 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, এই যে একটা গ্রুপ ডেটা বা গ্রুপ স্কোর আমাদের দেয়া থাকে। তাই এই গ্রুপ স্কোরটা এলো কোথা থেকে? প্রশ্ন তো হতেই পারে যে এই গ্রুপ স্কোরটা আমরা কোথা থেকে পেলাম বা কোথা থেকে আমরা এটার উৎপত্তি। সুতরাং সেই জায়গা থেকে যে আমাদের প্রশ্নটা মনের মধ্যে রয়েছে সেটা আজকে আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতদিন আমরা কি শিখেছি? 10 থেকে 14, এটা আচ্ছা 15 থেকে 19, স্কোর। এই 10 থেকে 14, 15 থেকে 19 তার একটা সাথে সাথে ফ্রিকোয়েন্সি, ধরো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, 20 থেকে 24। এই যে ভাগটা, এটা আমরা অঙ্কের মধ্যে পেলাম, এই ধরে আমরা অঙ্ক করলাম, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে এই জায়গাটা এলো কোথা থেকে? এই জায়গাটা তো আসার কথা নয় যে 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24 এবং ফ্রিকোয়েন্সি 2, 4, 6, এটাই বা এলো কি করে? এই জায়গাটা যাবার জন্য আমাদের একটা অঙ্ক আছে প্রথমেই, রাশিবিজ্ঞানের প্রথমেই যে অঙ্কটা, আনগ্রুপ থেকে গ্রুপ স্কোর, ঠিক আছে? সেইটা আমরা আজকে দেখব। তার জন্য আমাদের কতগুলো জায়গা আমাদের মনে রাখতে হবে, সেটা কি বলে দিই। আচ্ছা, ধরো বড়দি আমাদের ঘরে এসে 11-এর ঘরে এসে বা 12-এর ঘরে এসে জিজ্ঞাসা করলো যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বার হবার পর যখন আমরা 12-এ উঠে গেলাম, বড়দি ঘরে এসে জিজ্ঞাসা করলেন যে কে হাইয়েস্ট পেয়েছে। হাইয়েস্টটা কিন্তু দাঁড়িয়ে একজন বলতে পারলো যে আমি হাইয়েস্ট পেয়েছি। কে খুব খারাপ করেছো, কে একদম 15-র নিচে পেয়েছো, সেটাও আমরা বলতে পারবো। একজন বা দুজন পেয়েছি, তারা দাঁড়িয়ে বলে দিলাম। কিন্তু যখন এই রকম প্রশ্ন আসবে যে শতকরার মধ্যে এত থেকে এতর মধ্যে কজন পেয়েছো, তখন কিন্তু আমাদের ঘরের মধ্যে গুনতে হবে যে কে হচ্ছে 10 থেকে 20 বা 20 থেকে 30 বা 30 থেকে 50 এইরকম কে পেয়েছো, বা 70 থেকে 80 এইরকম ইয়েতে পার্সেন্টেজে কে পেয়েছো। আমরা জানি আমাদের 40-এ পরীক্ষা প্রত্যেকটা সেমিস্টার। তা পুরো যদি 11-এর আমরা দেখি 80-র মধ্যে প্রজেক্ট বাদ দিয়ে, মানে ডেমনস্ট্রেশন আর ডিসকাশন বাদ দিয়ে, তাহলে আমরা সেটা কি করে করব সেই ব্যাপারটা জানার জন্য, তাহলে আমরা তো একসাথে উত্তর দিতে পারবো না যে কে কে এতর থেকে এতর মধ্যে পেয়েছে। সেইটা করার জন্য আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে আনগ্রুপ টু গ্রুপ স্কোর। আনগ্রুপ টু গ্রুপ স্কোরের অঙ্কগুলো যখন দেখবে বইতে, ক্লাসে 50 জন ছাত্রছাত্রী, তাদের প্রত্যেকের নাম্বার দেয়া রয়েছে, বেশ অনেকটা বড় হবে, সেটা এখন হয়তো তোমাদের দেখতে ইচ্ছাও করবে না। তাই জন্য আমি ছোট্ট করে একটা জিনিসটা বোঝাচ্ছি,
সেটা হলো ধরো কোনো একটা পরীক্ষায় রাশিবিজ্ঞানে 20 জন ছাত্রছাত্রী যা মার্কস পেয়েছে আমি বোর্ডে লিখছি। এক রোল 51, 41, রোল ওয়াইজ এরকম এরকম নাম্বার পেয়েছে ধরে নাও, পুরো 11। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4, 4 5 20 জন। আমি ছোট্ট করে বোঝানোর জন্য অঙ্কটা 20 জন স্টুডেন্টের নাম্বার এখানে লিখলাম। তারা পুরো 11-এ ধরো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে ধরো এটা পেয়েছে। এবার আমরা যেটা বলছিলাম, এই আনগ্রুপ থেকে আমরা গ্রুপস করে যাব কি করে, ইউপিডি। ঠিক আছে, আচ্ছা সবার আগে আমরা দেখব যে আমরা হাইয়েস্ট এখানে কে পেয়েছে। হাইয়েস্ট দেখো এখানে পেয়েছে 62 দেখতে পাচ্ছি আর 62, তাহলে হাইয়েস্ট স্কোর পেল 62। লোয়েস্ট কে পেয়েছে, লোয়েস্ট আমি দেখতে পাচ্ছি 36, 36 দুজন পেয়েছে আর না, তাহলে লোয়েস্ট স্কোর হচ্ছে 36। আচ্ছা, অঙ্কটা করার আগে এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে আমাদের, বলে দিই। যেটা আমাদের বিয়োগ করে বেরোবে সেটার নাম হচ্ছে রেঞ্জ বা প্রসার, বাংলায় হচ্ছে প্রসার। প্রশ্ন আসতে পারে আমাদের, হ্যাঁ। আচ্ছা বিয়োগ করো, 6 6 12, 6 2। তার মানে হচ্ছে আমাদের হাইয়েস্ট স্কোর থেকে লোয়েস্ট স্কোর যখন আমরা বিয়োগ দিচ্ছি তখন হচ্ছে আমাদের 26। 26 রেঞ্জ বা প্রসার আমরা কি করে বার করি সেটাও আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা একে সাজাবো। আচ্ছা, সাজানোর জন্য আমাদের আবার এই অংশটা মুছে ফেলতে হবে। আচ্ছা, মুছে ফেলার আগে তোমাদের একটা সূত্র বলে দিই। আমরা রো সংখ্যা কি করে বার করব, রেঞ্জ বাই ক্লাস ইন্টারভেল প্লাস 1। এই হচ্ছে আমাদের রো বার করার সূত্র। রেঞ্জ কত বেরিয়েছে আমাদের 26, ক্লাস ইন্টারভেল। আচ্ছা, অঙ্কটা আমি যখন তোমাদের দিয়েছি তোমাদের পুরো অঙ্কটা বলা হয়নি, প্রশ্নটা ছিল কোনো একটি পরীক্ষায় শিক্ষা বিজ্ঞানের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো 20 জন ছাত্রছাত্রী। ঠিক আছে, 5 একক শ্রেণী দৈর্ঘ্য ধরে নিম্নের রাশি তথ্যকে পরিসংখ্যান বিভাজনে সাজাও এবং গ্রুপ স্কোর বা সংযোজিত পরিসংখ্যা গঠন করো। তাহলে দেখো কথার মধ্যে আমি কিন্তু বলে দিয়েছি ইন্টারভেল 5 করে ধরতে, কারণ বলেছি 5 শ্রেণী একক ধরতে। যদি ধরো বলা না থাকতো তাহলে তুমি 5 6 যেভাবে আমাদের মিলে যেত অঙ্কটা সেভাবে করতাম। ঠিক আছে, তবে মাথায় আমাদের রাখতে হবে রেঞ্জ বাই ক্লাস ইন্টারভেল প্লাস 1 কখনো এই ক্যালকুলেশনটা যেন 6-এর কম না হয় আর 15-র বেশি না হয়। এটা একটা সূত্র অনুযায়ী 15 হলে আমাদের অনেকটা জায়গা জুড়ে হয়ে যাবে, বিস্তৃতিটা অনেকটা হয়ে যাবে, আর 6টা রো হলে বড্ড ছোট ছোট দেখতে হয়ে যাবে, তাই তো? সেই কারণে আমরা দেখে নেবো যে ওই রকম ভাবে। আর যদি মেনশন করে দেয় যে 5 একক নিয়ে করবে তাহলে তো আমাদের অন্য কোনো বিতর্কে যাবার প্রশ্নই নেই।
এখানেও যেহেতু মেনশন করে দিয়েছে 5 একক ধরতে, তো আমরা 5 এককই ধরবো। 5 প্লাস 1। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে আমরা দেখি। 26 5 দিয়ে ভাগ করি, 5 5 এ 25, 102 মানে 5.2। দেখো মিলে গেল কিন্তু, সেই কারণে 5.2 প্লাস 1। তোমরা জায়গা থাকবে নিচে নিচে করবে, আমাদের এখানে বোর্ড সীমিত বলে আমি পাশে পাশে করছি। 5.1 প্লাস এই 5.1 প্লাস 1 মানে 6.1। তাহলে কি হলো, 6টা রো সংখ্যা। 0.1টা আমি বাদ দিয়ে দিলাম, 6টা হচ্ছে রো সংখ্যা। আমাদের রো সংখ্যা হচ্ছে 6টা। হলো? আচ্ছা, এবার আমি এদিকটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমি স্কোরে যাচ্ছি। মাথায় রাখবে রো সংখ্যা আমাদের বেরিয়ে গেছে 6খানা, সুতরাং আমি 6টার জায়গা রাখবো 1 2 3 4 5 6, 6টা। সব থেকে মাথায় রাখবে যে 6 আমি কেন হিসেব করলাম বলছি তোমাদের। সব থেকে লোয়েস্ট হয়েছে আমাদের 36 আর হাইয়েস্ট হয়েছে আমাদের 62। ঠিক আছে, এবার আমি বলেছি ক্লাস ইন্টারভেল 5 5 করে নেব। ভালো করে এখানটা বুঝে নাও। 36 প্লাস 5, 37 38 39 40 41। আবার এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হচ্ছে 46। আবার এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হচ্ছে 51। আবার যদি এর সাথে আমরা 5 যোগ করি হচ্ছে 56। এর সাথে 5 যোগ করলে হচ্ছে 61। হলো, 6টা রো হলো। দেখো 1 2 3 4 5 6। এরপর কিভাবে আমরা করব, সব থেকে সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। ঠিক এর আগের সংখ্যাটা এখানে দেখো, মেলার সময় কিন্তু একই হবে। আবার ঠিক এর আগের সংখ্যা 45 এখানে, আবার ঠিক এর আগের সংখ্যা 50 এখানে, এর আগের সংখ্যা হচ্ছে 55 এখানে। মজাটা দেখো, এখানেও কিন্তু আমাদের 5 5 করে ক্লাস ইন্টারভেল হয়ে যাচ্ছে। দেখেছি, এখানেও যেমন আমরা 5 5 করে ধরেছি, এখানেও আমরা 5 5 করে পাচ্ছি। আবার এখানে হলো 60, এখানে হচ্ছে 65। তার মানে 62 এর মধ্যে পড়ে গেল, এইটার মধ্যে 62 পড়ে গেল, 36 এর মধ্যে পড়লো। হলো? আচ্ছা, এরপর আমরা কি করব? এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন আসে, ট্যালি মার্কস এর কোশ্চেন। ট্যালি আমরা কিভাবে, আমাদের দেখবে শর্ট কোশ্চেনের জায়গাতে যখন আমাদের অ্যাডেড কোশ্চেন থাকবে বা ল্যাচ কোশ্চেন থাকবে, তার মধ্যে আমাদের ট্যালি মার্কস আমরা কিভাবে ইউজ করি সেটা কিন্তু একটা প্রশ্ন থাকে। আচ্ছা, এবার বলি তাহলে কিভাবে আমরা বের করব। প্রথমে দেখো 51 আছে। 51 কোন ঘরে পড়ছে আমাদের? 51 পড়ছে আমাদের এই ঘরটায়, একটা দাঁড়ি। ঠিক আছে, 41 আমাদের কোন ঘরে পড়ছে? 41 আমাদের এই ঘরে পড়ছে, একটা দাঁড়ি। 44 এইভাবে অঙ্ক করলে আমাদের কখনো ভুল হবে না। 44 কোন ঘরে পড়ছে? 44 পড়ছে এই ঘরে, দুটো দাঁড়ি। 57 আমাদের কোন ঘরে পড়ছে? 57 পড়ছে আমাদের এই ঘরটায়। ঠিক আছে, 46 কোন ঘরে পড়ছে? 46 পড়ছে এই ঘরে। হলো, এই লাইন হয়ে গেল। 45 কোন ঘরে পড়ছে? 45 পড়ছে এই ঘরে। 44 কোন ঘরে পড়ছে? 44 আমাদের পড়ছে এই ঘরে। 57 আমাদের কোন ঘরে পড়ছে? 57 আমাদের এই ঘরটায় পড়ছে। ব্যাস, আমি ভুলে গেছি। কোথা দিয়ে ভুলে গেলাম? না, আমি কতটা পর্যন্ত ধরেছি আমি ভুলে গেলাম। সেটারও একটা বিষয় আছে আমাদের মনে করার। দেখো,
এইটা যদি আমরা গুনে নিই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, বোঝা গেল? তার মানে আমাদের ভুল হবার কোনো সম্ভাবনা নেই, আমরা ঘেটে গেলাম না। আমাদের যেই মনে হলো যে মা আমি তো ওখান থেকে হারিয়ে ফেলেছি, তখন সঙ্গে সঙ্গে আমরা এই ট্যালিটা গুনে নেব। 54 আমাদের কোন ঘরে পড়ছে? 54 আমাদের পড়ছে হচ্ছে এই ঘরটায়, এই ঘরটায়। 45 কোন ঘরে পড়ছে? 45 পড়ছে এই ঘরটায়। আরেকটা কথা বলে রাখি, 4টে দাগ হলে 5 নম্বর দাগ এইভাবে আমরা দেব, তাতে আমাদের গুনতির সুবিধা হবে, ঠিক আছে? এইটা দেখেই আমরা বুঝতে পারবো এর মানে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে হয়ে গেল 45 হয়ে গেল। এবার 51 আমাদের কোন ঘরে পড়ছে? 51 পড়ছে এই ঘরে। 62 কোন ঘরে পড়ছে? 62 পড়ছে হচ্ছে এই ঘরে। 38 কোন ঘরে পড়ছে? 38 পড়ছে হচ্ছে আমাদের এই ঘরে। 62 পড়ছে এই ঘরে। 49 পড়ছে আমাদের এই ঘরটায়। হলো। তারপর হয়ে যাচ্ছে 41 এই ঘরে। আবার নতুন করে 36 পড়ছে এই ঘরে। 56 পড়ছে তোমার 56 এই ঘরটায়। 42 আমাদের এই ঘরে পড়ছে, আর 36 পড়ছে এই ঘরটায়। এইবার আমি লিখব ফ্রিকোয়েন্সি, CY, ফ্রিকোয়েন্সি, QUENCY। দেখো যোগ করি, 2 3 3 2 5 আর 2 7, আবার 3, কত হলো? 7 আর 3 10, 10 আর 2 12, 13 14 15 16 17 18 19 20। n সমান সমান এইখানে 20 জন মিলে যাওয়া মানে হচ্ছে তোমার অঙ্ক সঠিক, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস আমার কিন্তু এই জায়গায় ঢুকেছে, এবং এই জায়গায় ঢুকেছে বলে আমার ফ্রিকোয়েন্সি ঠিক হয়েছে, তার ফলে কিন্তু আমার টোটাল ঠিক হয়েছে, তার মানে আমার আনগ্রুপ থেকে গ্রুপ স্কোরের অঙ্কটাও ঠিক হয়েছে। আরেকবার বলে দিই তাহলে, এইভাবে যত বড়ই আমাদের অঙ্ক দিক না কেন, আমরা যদি এইভাবে স্কোর আর ট্যালি বার করে ফ্রিকোয়েন্সি বার করি, তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। আচ্ছা, প্রথমে আরেকবার বলে দিই আমরা কি করে বার করলাম। হাইয়েস্ট করে যাব, এখানে দেখো গোল করে রেখেছি। হাইয়েস্ট স্কোর হচ্ছে 62, লোয়েস্ট স্কোর হচ্ছে 36। হাইয়েস্ট থেকে লোয়েস্ট স্কোর যখন আমি বিয়োগ দিচ্ছি, সেটা বিয়োগ করে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ বাই ক্লাস ইন্টারভেল প্লাস 1 ক্যালকুলেশন করে যেটা বেরোবে, এই বাকি অংশ আমি মুছে দিয়েছি, যেটা বেরোবে সেটা হচ্ছে আমার রো সংখ্যা, ঠিক আছে? রো সংখ্যা করার আমাদের সুবিধাটা কি? কারণ কতগুলো রো হবে, কারণ আমি ছোট থেকে অঙ্কটা শুরু করব আমার ক্লাস ইন্টারভেল ধরে, তার ফলে আমার রো সংখ্যাটা জানলে আমার কিন্তু অঙ্কের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে? এবার যেহেতু 5 একক বলে দিয়েছে, সেহেতু হচ্ছে এই শ্রেণী ব্যবধান 5 আমায় বলে দিয়েছে, সেহেতু সব থেকে লোয়েস্ট স্কোর আমি বার করলাম 36। মজাটা হচ্ছে 5 করে যোগ করে করে উঠে গেলাম, একটা দিক যেই আমার বার হয়ে গেল নির্ভুল ভাবে, সঙ্গে সঙ্গে এটার ঠিক আগের সংখ্যা এটা ঠিক আগের সংখ্যা এটা। আবার দেখো তোমরা যদি হাতে কলমেও করতে যাও, 36 থেকে 40, 36 37 38 39 40, সেই 5 এককই আমার বেরোচ্ছে, বোঝা গেল? এদিকেও 5 এদিকেও 5, কোনো ভুলের জায়গা নেই। এরপর আমরা ট্যালি বার করবো, একটা একটা করে বার করব, সেখানে টিক দেব। মাথায় রাখতে হবে এটা একটা শর্ট কোশ্চেন আসে এই অংশে, যে ট্যালি মার্কস আমরা কিভাবে কাউন্ট করি। 4টে হয়ে গেলে নিজের গোনার সুবিধার জন্য 5 নম্বর দাগ আমরা এইভাবে আড়াআড়ি করে দিই, আমাদের তাতে গুনতির সুবিধা হয়। তারপর আমরা সেটাকে যোগ করব, 2, এটা হচ্ছে 3, এটাও 3, এটা 2, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3। ক্যালকুলেশন করে দেখো, n মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। আমরা ইয়ে করার সময়, সেন্ট্রাল টেন্ডেন্সি করার সময় তোমাদের বলেছিলাম
n সমান সমান 20 যেই বেরোলো, এই দেখো 20 জন ছাত্রছাত্রীর এইখানে আমার ঢুকে গেল। আচ্ছা, এবার আমি অঙ্কের প্রথমেই বলেছিলাম শুরু করব কেন, কারণ বর্দি যদি ঘরে এসে জিজ্ঞাসা করে যে হাইয়েস্ট কজন পেয়েছে, বা ধরো এখানে হচ্ছে সব থেকে বেশি সংখ্যা হচ্ছে 61 থেকে 65, এর মধ্যে 60-এর ওপরে কজন পেয়েছে, এই যদি অংশটা করা থাকে আনগ্রুপ থেকে গ্রুপ স্কোর, আমরা দেখো অঙ্কের এই অংশ থেকে বলতে পারি 60-এর ওপরে বর্দি মাত্র পেয়েছে 2 জন, আর 60 পর্যন্ত পেয়েছে 3 জন, তাই তো? 56 থেকে 60-এর মধ্যে পেয়েছে 3 জন, তাহলে ম্যাক্সিমাম কিন্তু 41 থেকে 45-এর মধ্যে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা বেশি নম্বর পেয়েছে, মানে বেশি পেয়েছে, সংখ্যা বেশি ছেলেমেয়েরা 41 থেকে 45-এর মধ্যে নাম্বার পেয়েছে। তাহলে আনগ্রুপ স্কোর থেকে যেটা আমরা বলতে পেরেছিলাম না, সেটা কিন্তু আমরা যেই এটার নাম কিন্তু তখনই হয়ে গেল, এই অংশটার নাম হয়ে গেল গ্রুপ স্কোর। ঠিক আছে, দেখো আনগ্রুপ থেকে আমরা কিভাবে অঙ্কটা গ্রুপস করে বার করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখান থেকে যা যা কোশ্চেন হয় আমরা সেটা শিখে নিলাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে রয়েছে আমাদের, সেটা হচ্ছে এটা আনগ্রুপ স্কোর যদি হয়, এটা হচ্ছে অবিন্যস্ত স্কোর আর এটা হচ্ছে বিন্যস্ত স্কোর। ঠিক আছে, অবিন্যস্ত স্কোর, এটা বিন্যস্ত স্কোর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার দেখো শিক্ষার রাশি বিজ্ঞানের কয়েকটা আমাদের ছোট ছোট এখান থেকে প্রশ্ন আছে, কোথা থেকে এলো, কে প্রথম এটা ব্যবহার করেছেন, এই কথাগুলো। তারপর রাশি বিজ্ঞানের উপযোগিতা, আমরা কেন রাশি বিজ্ঞান এডুকেশন হঠাৎ করে আমরা স্ট্যাটিস্টিক্স কেন করছি, ইত্যাদি। তারপর হচ্ছে মোটামুটি এই শর্ট কোশ্চেন গুলোর জন্য আমাদের মোটামুটি 2টো করে পয়েন্ট তোমরা রেডি করে রাখতে পারো, আমরা এখানে 4-5টা করে পয়েন্ট করেছি, তাও তোমরা একটু দেখে নেবে এগুলো। নেক্সট হচ্ছে রাশি বিজ্ঞানের জন্য যে ধাপগুলো আমরা ইউজ করব, ধাপ মানে হচ্ছে প্রথমে আমরা এইগুলো, এই যে আবার কালেক্ট করলাম, মানে আমাদের যে আনগ্রুপ স্কোর গুলো যে আমরা কালেক্ট করলাম, মাথায় রাখবে এগুলো অনেক সময় আমরা সার্ভে করেও বার করি। এটা তো ছেলেমেয়েরা নাম্বার পেয়েছে, এটা বার করলাম হয়ে গেল, অনেক সময় এগুলো আমাদের সার্ভেও করতে হয়। মিন মিডিয়ান মোড করার সময় আমাদের সময় কিন্তু কলেজে গিয়ে গিয়ে আমরা সার্ভে করতাম, বিভিন্ন পরিসংখ্যান নিতাম, যেটাকে সার্ভে পদ্ধতি বলা হয়। ঠিক আছে, আচ্ছা তথ্যের সংগ্রহ করব কি করে, কিছু বৈশিষ্ট্য অনুসারে আছে, উৎস অনুসারে আছে, গুণগত তথ্য, পরিমাণগত তথ্য, উৎস অনুসারে প্রাথমিক তথ্য, গৌণ তথ্য। আচ্ছা, আর আমি এক্ষুনি বললাম অবিন্যস্ত স্কোর আর বিন্যস্ত স্কোর, মানে যখন গ্রুপ ডেটায় চলে গেলাম, আমি যখন অঙ্কটা করালাম সেইটা। সুতরাং স্কোর আর চল, বিভিন্ন যে চলগুলো আমাদের, গুণবাচক চল, চলক যেগুলো, পরিমাণবাচক চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, এগুলো আমাদের দেখতে হবে। হ্যাঁ, সব শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা, কাঁচা তথ্য এবং বিন্যস্ত তথ্য, যেটা আমি প্রথমে বললাম 20 জনের এমনি এমনি দিলাম নম্বরগুলো, যে ওরা বিন্যস্ত অবস্থায় ছড়ানো রয়েছে, ওটাকে আমরা বলি অবিন্যস্ত স্কোর বা কাঁচা তথ্য। আর যখন সেটাকে আমরা ওই গ্রুপ ডেটায় ফেলে দিলাম, ওটা হয়ে গেল বিন্যস্ত তথ্য। ঠিক আছে, এখান থেকে আমাদের এই মোটামুটি শর্ট কোশ্চেন আমরা পাবো। আচ্ছা আচ্ছা, স্কেল, শ্রেণী, শ্রেণী আবার অঙ্কটা করাতে হবে, তখন তোমাদের শ্রেণীটা বলবো, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, মধ্যবিন্দু আমি একটা করিয়ে তোমাদের বলে দিই, আগে কি কি রয়েছে দেখে নি। মধ্যবিন্দু আমরা কি করে বার করব, যেটা আমাদের শর্ট কোশ্চেনে আসে, মধ্যবিন্দু আমাদের বার করার পদ্ধতি। আর আসে হচ্ছে ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, অঙ্কেতেও আমাদের সেটা লাগে, বলে দিচ্ছি। আচ্ছা, শ্রেণী সীমা না, এটাও শর্ট কোশ্চেনে আসে। ঠিক আছে, আগে এতটা যেটা রয়েছে আমি অঙ্কটা করিয়ে নিই। ঠিক আছে, এতটা আমাদের পরিষ্কার, এটা আমি এবার মুছে ফেললাম। আচ্ছা, মধ্যবিন্দু কি করে আমরা বার করব? মধ্যবিন্দু বার করার জন্য, মধ্যবিন্দু একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মিড পয়েন্ট আমরা কি করে বার করি?
মিড পয়েন্ট বা মধ্যবিন্দু। মধ্যবিন্দু কি করে বার করব? দেখো এটাই ধরলাম 61 থেকে 65, 61 থেকে 65 এটার মধ্যবিন্দু বার করো। আমাদের প্রশ্ন চলে এলো কি করব? 61 প্লাস 65 যোগ করব, একে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 5 আর 1 6, 6 6 12, 2 দিয়ে ভাগ করলাম, 6 3। তার মানে এর মধ্যবিন্দু হচ্ছে 63। মধ্যবিন্দু কি করে তাহলে বার করতে হয়? যে আমাদের স্কোরটার মধ্যবিন্দু বার করতে দেবে সেই দুটোকে আমরা যোগ করব। 61 আর 65 যোগ করলাম, যোগ করে আমাদের বেরোলো হচ্ছে 61 65 যোগ করে বেরোলো 126। একে আমরা 2 দিয়ে ভাগ করলাম, মধ্যবিন্দু বেরিয়ে গেল। অ্যাসুমড মিনও আমরা এইভাবে বার করি। মিনের ক্ষেত্রে আমি তোমাদের প্রথম দিন যেদিন মিন করিয়েছিলাম বলেছি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সমান সমান যে স্কোরটা থাকবে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ধরো এখানে 7, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 7, এর সমান সমান যে স্কোরটা থাকবে, মানে 41 45 বার করে যদি আমরা 41 আর 45 যোগ করি, 5 আর 1 6, 4 আর 4 8, একে 2 দিয়ে ভাগ করলাম, 4 আর 3। এটাই কিন্তু আমাদের কল্পিত গড় বা অ্যাসিউমড মিন, ASSUMED, অ্যাসিউমড মিন বা কল্পিত গড়। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের জন্য আসতেই পারে। আজকে আমরা আরো বেশ কিছু অঙ্ক শিখবো যেগুলো হচ্ছে অবিন্যস্ত স্কোরের মিন, মিডিয়ান, মোড, এই তিনটে জিনিসও আমরা আজকে শিখবো। তাহলে দেখো এখান থেকে এই অঙ্ক থেকে আমরা শিখলাম মধ্যবিন্দু কি করে বার করব, আর অ্যাসিউমড মিন কি করে বার করব, বা কল্পিত গড় কি করে বার করব। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এই লাইন ধরে তখন কাজ হবে, যেই জায়গা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পড়বে সেই জায়গা স্কোর ধরতে হবে। 41 45 যোগ করেছি বাই 2, সেটা বেরোলো আমার অ্যাসিউমড মিন বা কল্পিত গড়, সেটা হচ্ছে 43। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দুটো অঙ্ক শিখলাম, ট্যালি শিখলাম। আচ্ছা, এরপর আমরা যাব কল্পিত গড়েই যখন গেছি আমরা, তাহলে একটুখানি আনগ্রুপ স্কোরের মিনটা এর সাথে দেখে নিই। আনগ্রুপ স্কোরের মিন অবিন্যস্ত স্কোরের মিন আমরা কি করে বার করব? মিন বা গড় কি করে বার করব? ঠিক আছে, ধরো ছোটবেলায় আমরা করেছিলাম না গড়ের অঙ্ক, সেই গড়ের অঙ্কের মতো। ঠিক আছে, ধরো 8 3 2 5 6, এইটাকে বলা হলো গড় বার করতে। 8 আর 2 10, 10 আর 6 16, 17 18 19 20 21 22 23 24, যোগ করলাম 24, কটা আছে 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলাম, কত বেরোলো আমার ভাগফল, সেটাই হচ্ছে আমার গড়, অবিন্যস্ত গড়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের জন্য আসবে। 4 5 20, 4 পয়েন্ট দিয়ে 0, 5 8 40, 4.8 আমাদের গড় হচ্ছে, অবিন্যস্ত স্কোরের গড় হচ্ছে আমাদের 4.8। ঠিক এটারই যখন আমরা মিডিয়ান করব, মিডিয়ান আমাদের দুই ভাবে হয়। ঠিক আছে, দুই ভাবে হয়, একটা হচ্ছে একটা মিডিয়ান জোড়ের ক্ষেত্রে হয়, একটা বিজোড়ের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা মিন না বের করে আমরা মিডিয়ান করব,
মিডিয়ান বার করব, তখন ধরো আমার এটা বিজোড় আছে, কারণ 1 2 3 4 5 বিজোড়। প্রথমেই আমি সাজিয়ে ফেলবো এটাকে ছোট থেকে বড়। তাহলে কি করব আমি 2 3 5 6 8 হলো। মিডিয়ানের সূত্র হচ্ছে, যখন আমাদের বিজোড়ের ক্ষেত্রে মিডিয়ানের সূত্র হচ্ছে n প্লাস 1/2 হলো। n মানে এখানে 5 প্লাস 1/2, এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 2, মানে 3তম রাশি। ঠিক আছে, এবার সাজিয়ানোর পর এইটা হচ্ছে আমার মিডিয়ানের আনসার। বোঝা গেল? তার মানে হচ্ছে তৃতীয়তম রাশি, মানে এখানে তৃতীয়তম রাশি হচ্ছে 5, অর্থাৎ মিডিয়ান এখানে 5 হলো। এইবার ধরো আমাদের জোড়ের ক্ষেত্রে মিডিয়ান করতে দিল, তখন আমরা কিভাবে বার করব? জোড়ের ক্ষেত্রে মিডিয়ান আমরা কি করে বার করব দেখে নাও। এটা 2 ছিল, এটা 5, এটা 6, আর একটা সংখ্যা নিই, ওটা নিই হচ্ছে আবার 6 নিলাম। এবার আমি সাজাই এটাকে 2 3 5 6 6 6 8, 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার জোড়ের ক্ষেত্রে মানে এটা জোড় সংখ্যা হয়ে গেল যখন, তখন আমাদের সূত্র হলো n/2 প্লাস 1। n তাহলে কত এখানে 6টা, বাই 2 প্লাস 1 মানে হচ্ছে 3 প্লাস 1 সমান সমান চতুর্থতম রাশি। চতুর্থতম রাশি এখানে কি আছে? 6। তাহলে এক্ষেত্রে মিডিয়ানের উত্তর হচ্ছে 6। ঠিক আছে, ওটা তৃতীয়তম রাশি আর চতুর্থতম রাশি, এই কথাগুলো লিখতে কিন্তু আমরা ভুলবো না। ঠিক একইভাবে আমরা যখন মোট বার করব, অবিন্যস্ত স্কোরের মোট বার করব, তখন দেখো যে সংখ্যাটা বারবার পুনরাবৃত্ত করে আসছে সেটা হচ্ছে আমাদের মোড। দেখো এই ক্ষেত্রে আমাদের মোড 6 দুবার এসেছে। কোনো সিম্পল ব্যাপার, মোডের ক্ষেত্রে সব থেকে সহজ ব্যাপার মোড বার করা অবিন্যস্ত স্কোর থেকে। মোড হচ্ছে এখানে 6। আবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ধরো দুটো 5 আছে, সেক্ষেত্রে মোট কি হবে? 5 হবে এবং 6 হবে, 5, 6 হয়ে গেল। ওটাকে আমরা আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে দুটো বা তিনটে সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে যেটা বারবার পুনরাবৃত্ত হবে সেই সংখ্যাগুলোই হয়ে যাবে হচ্ছে মোট। তাহলে আজকে আমরা কি শিখলাম? আনগ্রুপ থেকে গ্রুপ স্কোরে আনা সব থেকে আগে শিখলাম, তার সাথে লাগোয়া আমরা অবিন্যস্ত স্কোরের মিন মিডিয়ান মোডগুলো শিখে ফেললাম, আর তার সাথে আমরা লাগোয়া শিখলাম হচ্ছে ট্যালির একটা ছোট্ট প্রশ্ন, মিড পয়েন্ট বার করার ছোট্ট প্রশ্ন, অ্যাজিউমড মিন বা কল্পিত গড় বার করার একটা ছোট্ট প্রশ্ন। পরের ক্লাসে আমরা লেখচিত্রে যাব, হিস্টোগ্রাম এবং পলিগন করব। হ্যাঁ, আচ্ছা আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা তাহলে করব হচ্ছে পরিসংখ্যান বিভাজন, যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা আজকে লেখচিত্রে চলে যাব। লেখচিত্রের আমাদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে আয়তলেখ আর একটা হচ্ছে স্তম্ভচিত্র। ঠিক আছে, স্তম্ভচিত্র যেটা হচ্ছে হিস্টোগ্রাম পলিগন, আর একটা হচ্ছে একটা হিস্টোগ্রাম একটা পলিগন। ঠিক আছে, দুটো অঙ্কই আজকে আমরা করব। আচ্ছা, দুটো অঙ্ক করার জন্য আমাদের লাগবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে শ্রেণী প্রসারটা তো আমরা আগের অঙ্কে পেয়েছি, তাহলে আমাদের শ্রেণী ব্যবধান, এই অঙ্কটা আমরা আগে করে নিলাম। আচ্ছা, এই যে পরিসংখ্যানের ধরন, ঠিক আছে, পরিসংখ্যানের ধরন দু রকম হয়, বর্ণনামূলক পরিসংখ্যান। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লেখচিত্রের প্রকারভেদ। লেখচিত্র আমাদের কেন লাগে? হ্যাঁ,
লেখচিত্রটা আমরা করে নিই, দুটো অঙ্ক করে নিই, আমরা তারপর যাব লেখচিত্র আমাদের কি প্রয়োজনে লাগে। আমরা তো এখন 11-12-এ পড়ছি, ছোট আছি, যখন আরো বড় বড় যখন আমাদের ডেটা লাগবে, যখন মানে অনেক বৃহৎ আকারের সমস্ত বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তখন আমরা লেখচিত্র থেকে মিন, মিডিয়ান, মোড আমরা এগুলো পুট করতে পারবো। এবং পরে যখন তোমরা অঙ্ক নিয়ে পড়াশোনা করবে, দেখবে তোমাদের ওই গ্রাফের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে আমরা মিন, মিডিয়ান, মোড এবং হচ্ছে পিপি, পিআর এরকম অনেক অঙ্কের ভাগ রয়েছে, সেগুলো আমরা করতে পারবো। সুতরাং তার জন্য আমাদের লেখচিত্রটা কিভাবে করব সেটা আমাদের জানা দরকার। আচ্ছা, এখানে আছে আয়তলেখ, আয়তলেখ অঙ্কনের পদ্ধতি। আয়তলেখ মানে হচ্ছে হিস্টোগ্রাম। আচ্ছা, এই যে হিস্টোগ্রামের অঙ্ক, আমি আগে অঙ্কে যাই, আগে অঙ্কটা বোঝাবো, তারপর হচ্ছে তারপর আমি তোমাদের বলে দেবো, অঙ্কটা করানোর সময় বলবো। আর আরেকটা হচ্ছে পরিসংখ্যান বহুভুজ, বহুভুজ মানে যেটাকে আমরা বলছি পলিগন। ঠিক আছে, পলিগনও আমাদের অঙ্কনের পদ্ধতি রয়েছে। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরিসংখ্যান বহুভুজের সুবিধা অসুবিধা এবং হিস্টোগ্রামের সুবিধা অসুবিধাতে আমরা যাব। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে যাওয়ার জন্য আমাদের অঙ্কটা লিখতে হবে। একটা অঙ্ক আমরা আগে লিখে নিই। তাহলে আমরা বললাম আমাদের দু রকম গ্রাফ আমরা 12-এর 4th সেমিস্টারে শিখবো। একটা হচ্ছে হিস্টোগ্রাম, পলিগন, একটা হচ্ছে হিস্টোগ্রাম আর একটা হচ্ছে পলিগন। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা করছি ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন, পলিগন করার জন্য আমরা আগে অঙ্কটা লিখে নিই। স্কোর 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59। ফ্রিকোয়েন্সি গুলো লিখি আমরা। ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, 3, 3, 2, 6, 2, 1। ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুই দিকে এক্সট্রা নিতে হবে। দুদিকে এক্সট্রা আমরা কেন নেব সেটা আমি অঙ্ক করার সময় তোমাদের বোঝাবো, তোমরা বুঝতে পারবে। আগে আমরা এক্সট্রাটা নিয়ে নিই। এক্সট্রাটা কিভাবে নেব, এটার থেকে যেহেতু আমরা দেখছি 5 5 করে দেখো ডিফারেন্স রয়েছে, সেহেতু এর ক্ষেত্রে আমি এদিকে 5 বাড়াবো, মানে 50, 55, তো তার মানে 60, 60 থেকে 64 কি করে বার করলাম, এর সাথে 5 যোগ করলাম, এর সাথে 5 যোগ করলাম, যেহেতু জানি আমরা এটার ইন্টারভেল 5 5 করে রয়েছে। আর এদিকে কি করব, এদিকে 5 কমাবো, এদিকেও 5 কমাবো, হলো। যার ফ্রিকোয়েন্সি হবে 0। কেন 0 সেটা আমি পরে বলছি।
এরও ফ্রিকোয়েন্সি হলো 0, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে মানে যেটা বাংলা হচ্ছে পরিসংখ্যান বহুভুজ, পরিসংখ্যান বহুভুজ, এক্ষেত্রে আমরা নেব মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমরা কিভাবে বার করি সেটা আমরা আগেও বলেছি, আরেকবার আমরা দেখে নেব, যেটাকে আমরা শর্টে এক্স দিয়ে প্রকাশ করি, বড় হাতের এক্স। আমরা বলেছি মিড পয়েন্ট আমরা বার করব এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা এটা আমাদের একটা শর্ট কোশ্চেনেরও অঙ্ক, সুতরাং আমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে দেখো কিভাবে বার করি, একটা করে নি, তাহলে আমরা পেয়ে যাব 9 5 14 4 হাতে 1 54, 2 দিয়ে ভাগ করলে কত হলো 27। এইরকম ভাবে আমরা প্রত্যেকটা বার করি। 30 আর 34 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হলো আমাদের 32, তারপরে হচ্ছে 37। আমরা যেহেতু এগুলো মুখে মুখে করতে পারবো, তোমরা তো ছোট, তোমরা এখনই অত পারবে না, কিন্তু একটু দেখে নেবে, চেষ্টা করলে একটা দুটো করতে করতে ওটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। 42, তারপর হচ্ছে 47, তারপর 52, তারপর হচ্ছে 57, তারপর 62। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে এই অংশটা, মিড পয়েন্ট গুলো পুট করার জন্য লাগবে আমাদের এই অংশটা আর হচ্ছে এই অংশটা। কেন কিভাবে লাগবে আমি সেটা বলে নেব, তোমরা নিজের আগে এটা টুকে নাও, কারণ অঙ্ক করার সময় আমার এই অংশটা লাগবে, কিন্তু যেহেতু বোর্ডের গ্রাফটাও লাগবে সেহেতু অঙ্কটা আমাকে মুছতে হবে। তোমরা এটা একটু দেখে নাও আগে, হ্যাঁ। তাহলে স্কোর থাকলো, ফ্রিকোয়েন্সি দেয়া থাকলো, দুদিকে আমরা এক্সট্রা নেব পরিসংখ্যান বহুভুজের ক্ষেত্রে, আর যেটা আমাদের লাগবে হচ্ছে এক্স বা মিড পয়েন্ট। আচ্ছা, তাহলে এক্সট্রা নেওয়ার পর আমাদের কটা ঘর হলো? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এক্স ড্যাশ মানে এই যদি আমরা এক্স ড্যাশ ধরি, দেখো 1 2 3 4 5, পাঁচটা পাঁচটা করে ঘর আমাদের নিতে হবে, পুরো বড় গ্রাফ অনুযায়ী নিতে হবে, ঠিক আছে। সুতরাং আমাদের যখন ছোট গ্রাফ দেবে পরীক্ষার সময়, তখন আমরা সেই বুঝে 10 10 করে ফ্রিকোয়েন্সি নিতে পারি। আর যদি এখন আমার যে গ্রাফটা রয়েছে সেটা হচ্ছে বড় গ্রাফ, আমি তোমাদের দুটো দুটো করে ঘর অনুযায়ী করাবো, সেটা তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে তোমরা নেবে। আবার 5 করেও একক আমরা কখন নিতে পারি, মিলিমিটার গ্রাফ, সেন্টিমিটার গ্রাফ রয়েছে সেই অনুযায়ী, যেটা তোমাদের পরীক্ষার সময় দেবে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কের জন্য আমরা এক্স ড্যাশে যদি আমরা 8টা ঘর, তো তাহলে আমি একটু হিসাব করে নিই। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 8 দুগুণে তো না 16টা ঘর লাগবে যদি 2 করে নিই, ঠিক আছে। যদি এই গ্রাফ অনুযায়ী 3 করে নিই আমি, তাহলে 3 আষ্টে 8টা ঘর, তো লাগবে হচ্ছে 3 আষ্টে 24। পরীক্ষার সময় কিন্তু ছোট ছোট গ্রাফ দিলে তোমরা 10 একক ধরে করবে। আমার এখানে যেহেতু বড় গ্রাফ, আমি তাই দেখে নিচ্ছি কত করে ধরলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, যদি আমি তোমাদের ধরো 3 করে দেখাই, তাহলে 3 আষ্টে 24টা ঘর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 24টা ঘর মানে কতটা লাগতে পারে আমি দেখাচ্ছি তোমাদের। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 24টা ঘর মানে এতটা হচ্ছে, তাই তো? ঠিক আছে, অসুবিধা কিছু নেই। যদি আমরা 4টে করে ঘর নিতাম, তাহলে আমাদের আরো 8টা ঘর এক্সট্রা লাগতো। 1 2 3 4 5 6 7 8,
ঠিক আছে, আমি 4টে করেই ঘর নেব। ক্যালকুলেশনটা তাহলে কেমন দাঁড়াবে? 8টা করে ঘর, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। স্কোর আমার টোটাল 8টা রয়েছে, দুটো এক্সট্রা ধরে। আর আমি বললাম তোমাদের 4টে করে ঘর এক্স ড্যাশে নেব। এটা যদি এক্স ড্যাশ হয়, আমি 4টে করে ঘর নিলাম, তাহলে 4 আসতে 32। টোটাল ঘর এখানে আমার লাগবে 32টা অঙ্ক করার জন্য, ঠিক আছে। ভালো করে এই হিসেবটা বোঝো। এইবার নিচে যদি আমি 32টা ঘর নিই, সবসময় মাথায় রাখবে 32টা না দিয়ে আমি 100 দিয়ে বোঝাই। সবসময় গ্রাফের ক্ষেত্রে আমার 3/4 মানে 70% রুলস তোমরা ফলো করবে, ঠিক আছে। তার মানে নিচে যদি 100 হয়, উপরে হবে 75, ঠিক আছে। তাহলে নিচে আমার যদি 32টা হয়, তার 3/4 আমায় করতে হবে। তাহলে 32 গুণ 3/4, 4 আসতে 32, 3 আসতে 24। তাহলে ওপরে আমাকে 24-এর মধ্যে আমাকে ওয়াই ড্যাশ আমায় কভার করতে হবে। বোঝা গেল? 24টা হচ্ছে ওপরের টোটাল 24টা ঘর থাকবে, কারণ তুমি নিচে 32টা ঘর নিয়েছো। তোমরা এবার জিজ্ঞেস করতেই পারো, ম্যাম যদি আমি এখানে ইচ্ছা মতো 5 একক নিই তাহলে কি হবে? বিষয়টা বলে দিই সেটাও। আটখানা ঘর রয়েছে, আমি 5 একক করে নিলাম, 5 আসতে 40। তাহলে এদিকে আমার আরো লেগে যাবে, আমার এখান থেকে বেরিয়েও যেতে পারে, যে কারণে আমি 5 নিতে পারলাম না, যে কারণে আমি 4 নিলাম। কিন্তু ধরো আমি 5 এক্স ড্যাশ ধরে আমি অঙ্ক করব, তাহলে সেক্ষেত্রে হবে 5 আসতে 40। আমি বলেছি 75 রুলস আমাদের ফলো করতে হবে। উপরে 75, নিচে 100 হলে দেখো কাটাকাটি করে হচ্ছে 3/4, তার মানে 40 গুণ 3/4। ক্যালকুলেশন করে আমাদের কত বেরোলো? 30। 3 10 30। তাহলে এটা যদি 40 হয়, আমার ওপরে কভার করতে হবে 30। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, যাই হোক এরকম করে তোমাদের ব্যাপারটা অনেক বেড়ে যাবে। সেই কারণে আমি ওখানে তোমাদের জন্য 4 নিয়েছি। তাহলে আমি 4এই ফিরে যাচ্ছি অঙ্কের জন্য। এখানটা বিষয়টা ভালো করে বুঝলে আমাদের অঙ্ক করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমি 4 করে নিলাম, 4 আসতে 32, 32 গুণ 3/4, 4 আসতে 32, 3 আসতে 24, ঠিক আছে। তাহলে হলো এদিকে আমার 24টা ঘর নেব। কতক্ষণে 24টা ঘর নেব? 24 ওয়াই ড্যাশ তাহলে কত করে নেব? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে আমার ভাগ করতে হবে। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আমার এখানে আছে 6, 4 6 24। তাহলে দেখো এক্স ড্যাশও আমি নিলাম হচ্ছে 4, ওয়াই ড্যাশও নিলাম 4। কেন এই 4 4 করে নিলাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার একবার বলে দিই, যেখানটা আমাদের ক্যালকুলেশনে মানে যেখানটা আমাদের অঙ্কের প্রথম গন্ডগোল হয়, আমাদের 75 রুল ফলো করতে হবে। 75 রুলস মানে হচ্ছে উপরে হচ্ছে হলো 75, নিচে 100। ওয়াই ড্যাশে যদি 100 থাকে তোমার, এক্স ড্যাশে যদি তোমার 100 থাকে, তাহলে ওয়াই ড্যাশ তোমার সবসময় নিতে হবে হচ্ছে 75। তাহলে এখানে যদি আমার এক্স ড্যাশ আমি 4 করে নিয়ে আমার 32 হয়, তাহলে ওয়াই ড্যাশ আমার 24-এর মধ্যে শেষ করতে হবে। আর কিভাবে করব? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব। দেখো 4 বেরোলো, তার মানে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এই গ্রাফটা আমার ছাড়িয়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে আমি এখানে 4 করেও হয়তো নিতে পারবো না, কিন্তু সুবিধার জন্য আমি তোমাদের 3 করে করে অঙ্কটা দেখাচ্ছি।
আচ্ছা 3 করে করে যদি নিই আমি তাহলে y ড্যাশ 3 করে নিচ্ছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, 6। কেন 6 পর্যন্ত যাব? কারণ আমার এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে 6। আমি অঙ্কটা করার জন্য তোমাদের কিন্তু 3 3 করে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশনে কিন্তু বেরিয়েছে y ড্যাশও 4, আবার হচ্ছে x ড্যাশও হচ্ছে 4, যেটা দেখো আমি তোমাদের লিখিয়েছি। ক্যালকুলেশন কিভাবে বেরিয়েছে সেটাও একবার বলে দিই। 1 2 3 4 5 6 7 8, 8 ঘর সমান সমান 4 করে y ড্যাশ ধরেছি 32, 32 এ 3 এর 4 বেরিয়েছে 24, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করেছি বেরিয়েছে 4। তার মানে আমি যদি এখান থেকে 4 করে নিতাম আমার সব থেকে সুবিধা হতো, কিন্তু আমার বোর্ডের জন্য আমি এখানে তোমাদের 3 করে করে অঙ্কটা দেখাচ্ছি। আচ্ছা মিড পয়েন্ট বার করেছি, দেখতে পাচ্ছ তোমরা মিড পয়েন্ট বার করেছি। মিড পয়েন্ট গুলো আমরা তলায় তলায় লিখে ফেলবো। অঙ্কটা আশা করি সবাই টুকে নিয়েছো। তোমরা অঙ্কটা দেখে দেখে করবে, আমি আমার খাতায় যে অঙ্কটা করা রয়েছে সেই অঙ্কটা দেখে আমি বলছি। আচ্ছা তাহলে আমার প্রথমে হচ্ছে 4 4 করে আমি এক্স ড্যাশ নিচ্ছি, তাহলে 1 2 3 4, 1 2 3 4, লাইনটা কিন্তু সঠিকভাবে টানা নেই, তোমরা স্কেল দিয়ে ঠিক করে টানবে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ আবার 1 2 3 4 হয়ে গেল। এবার দেখো মিড পয়েন্ট গুলো আমরা পুট করব। মিড পয়েন্ট প্রথমেই রয়েছে 27, 27, 32, তারপর রয়েছে হচ্ছে 37, তারপর রয়েছে 42, 47, 52, 52 এরপর 57, 57 এরপর 1 2 3 4, 62 এক্স ড্যাশ। আর এইদিকে দেখো y ড্যাশ আমি অলরেডি নিয়ে নিয়েছি 3 3 করে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 6 ছিল 6 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা আমি এখানটা মুছে দিই আগে। হলো? আচ্ছা এইবার আমি পুট করব হচ্ছে মিড পয়েন্ট গুলো পুট করার পর আমি ইয়েটা মুছে দিই আগে। মিড পয়েন্ট আমার লেখা হয়ে গেছে। আমি এখানে অঙ্ক করেছি, y ড্যাশ নিয়েছি হচ্ছে 3, এক্স ড্যাশ নিয়েছি 4। এই দেখো 4 4 করে নিয়েছি, 4 4 করে দেখতে পাচ্ছ সবাই 1 2 3 4, ঠিক আছে। এই যে 4টে ঘর 4টে ঘর। আচ্ছা এটা 0। এবার 27 এর সমান সমান আমার ছিল ফ্রিকোয়েন্সি 0, অর্থাৎ 0 মানে ল্যান্ডে। 32 এর সমান সমান আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, এই দেখো 1। কিভাবে বার করছি দেখো, এই যে এই ঘরটা আর এই ঘরটা, আচ্ছা ঘর ভুল হলো, ঠিক আছে। 37 এর সমান সমান আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 1 2 3, 2 3, ঠিক আছে। 37 এর সমান সমান 3, 1 2 3, হ্যাঁ। 42 এর সমান সমান আমার ফ্রিকোয়েন্সি আছে 2, 1 আর 2 হলো। 47 এর সমান সমান আমার ফ্রিকোয়েন্সি আছে 6, অর্থাৎ 1
2 3 4 5 6 দেখো 6 ঘর দেখো ভালো করে, এই যে ঠিক আছে, এইখানে হলো আমার পুটকি হলো। তারপর হচ্ছে 52 সমান সমান আমার ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 2, 52 হচ্ছে 2 1 আর এই যে 2, এই যে ঠিক আছে। নেক্সট হচ্ছে 57 সমান সমান হচ্ছে 1, 57 হচ্ছে 1 আর এটা হচ্ছে আমার 0। যেহেতু আমি দুদিকে এক্সট্রা নিয়েছি সেহেতু আমার দুদিকে ল্যান্ডেই থাকছে আমার 0। এবার আমি যোগ করব কি করে, তোমাদের তো এত বড় বোর্ড থাকবে না, তোমরা স্কেলে যোগ করবে আর আমি এখানে হাতেই যোগ করার চেষ্টা করছি। একটা মুছে দিই ফ্রিকোয়েন্সি, পলিগন কথাটা মুছে দিলাম। এবার দেখো যোগ করব। যেহেতু এই দুটো আমরা অঙ্কের ছিল না, এইটা আর এইটা আমরা এক্সট্রা ধরেছি, সেহেতু ওটা আমরা কাল্পনিক রেখা দিয়ে যোগ করব। ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে এখান থেকে এখান স্কেল দিয়ে আমরা সুন্দর যোগ করে নেব। তারপর হচ্ছে এইটা 42 ঘর, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে এবং যেহেতু এটা এক্সট্রা ধরেছিলাম সেহেতু আবার কাল্পনিক রেখা দিয়ে আমরা যোগ করব। কেন কাল্পনিক রেখা দিয়ে যোগ করলাম, কারণ এটা আমরা ধরেছিলাম এই জন্য। যেহেতু আমাদের একটা উল্লম্ব অবস্থায় তো থাকতে পারে না বিষয়টা, আমাদের যেহেতু সেটা ল্যান্ডে করতে হবে সেহেতু আমরা দুদিকে এক্সট্রা ধরেছিলাম। তাহলে দেখো অঙ্ক কিন্তু সেই অর্থে খুব সহজ। আমরা এক্স ড্যাশ যতগুলো করে ঘর নেব, আমি এখানে অঙ্কের সুবিধার জন্য 4 করে ঘর নিয়েছি, কিন্তু তোমরা যখন অঙ্ক করবে ছোট ছোট গ্রাফ হলে 10 করে নেবে, আর একটু যদি বড় সেন্টিমিটার হয় তাহলে 5 করে নেবে। তাহলে 5 থেকে যতগুলো এক্সট্রা ধরে ঘর আছে সেটা গুণ করবে, যেটা গুণ করে গুণফল বেরোবে তার সাথে 3 এর 4 অর্থাৎ ওয়াই ড্যাশটা যতটা হবে, ওয়াই ড্যাশ দিয়ে তোমরা 3 এর 4 করে সেটাকে ক্যালকুলেট করবে, যেটা আনসার বেরোবে তার সাথে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিকে ভাগ করতে হবে, তাহলে তোমাদের যেটা ভাগফল হবে সেটা হচ্ছে তোমাদের ওয়াই ড্যাশ বেরিয়ে যাবে। এখানে দেখো আমরা করলাম পরিসংখ্যান বহুভুজ বা পলিগন। ঠিক আছে, এইভাবে আমরা পলিগনের সুযোগ কেন করছি, আছে এখান থেকে আমরা মিন মিডিয়ান মোড বার করতে পারি, যদিও এটা আমাদের পাঠ্যে নেই, আমাদের 12 এর সিলেবাসে এটা নেই, কিন্তু আমরা কিন্তু উঁচু ক্লাসে এর সুবিধা অসুবিধা আমরা সবই করব। এখান থেকে মিন মিডিয়ান মোড সব বার করা যায়, পিপিপিআর বার করা যায়, আমরা এর থেকে ওজাইড বার করতে পারি, সব করতে পারি। ঠিক আছে, এটা গেল আমাদের পলিগন। ঠিক এই উপায়ে আমরা হিস্টোগ্রাম করব। বোর্ডটা মুছে দিচ্ছি আবার। আবার হিস্টোগ্রাম করার সময় আমাদের আরেকটা অঙ্ক করতে হবে। পলিগনে আমরা দুদিকে এক্সট্রা নিয়েছিলাম, হিস্টোগ্রামে কিন্তু আমরা দুদিকে এক্সট্রা নেব না, আমরা নেব বড়র দিকে অর্থাৎ বড় ফ্রিকোয়েন্সির দিকে এক্সট্রা। বড় যেখানে ক্লাস ইন্টারভেল পড়ছে সেদিকে আমরা এক্সট্রা নেব। বলে দিই আগে অঙ্কটা, স্কোর লিখি। তিরিশ থেকে 34, 35 থেকে 39, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে
বলেছি আমরা বড়র দিকে এক্সট্রা ধরবো, বড়র দিকে এক্সট্রা মানে এদিকে একটা এক্সট্রা ধরবো। এক্সট্রা ধরার আমি নিয়ম বলে দিয়েছি, এর সাথে 5 যোগ করব, যখন যা যা ক্লাস ইন্টারভেল থাকবে সেটা যোগ করে দেবো 60 থেকে 64, যার ফ্রিকোয়েন্সি হবে 0। 1 3 2 6 2 1, আর এটা হচ্ছে যেহেতু এক্সট্রা 0 নেব, ঠিক আছে। হলো, এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে লোয়ার লিমিট। আমরা যে অঙ্কটা করছি সেটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। বাংলায় নাম হচ্ছে স্তম্ভচিত্র। এটার জন্য আমরা নেব লোয়ার লিমিট। আগেরটায় মিড পয়েন্ট নিয়েছিলাম, এটাই নেব লোয়ার লিমিট এল এল। এইটাও কিন্তু আমাদের একটা শর্ট কোশ্চেনের পার্ট। এল এল আমরা কিভাবে বার করি, এল এল কি করে বার করি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই আমি। এল এল বার করব, ধরো 60 বা 55, তার থেকে 0.5 কম, ঠিক আছে। 30 0.5 কম মানে হচ্ছে 29.5। 35 মানে 34.5। 40 মানে হচ্ছে 39.5। 45 মানে হচ্ছে 44.5। এটা হচ্ছে 49.5। 54.5, 59.5। এটা কিন্তু এক্সট্রা। এক্সট্রা আমরা কেন একটা দিকে নিলাম, বড়র দিকে নিলাম, সেটা আমরা অঙ্ক করার সময় জানতে পারবো। তাহলে এই অঙ্কে স্তম্ভচিত্র বা হিস্টোগ্রামের ক্ষেত্রে আমাদের অঙ্কে লাগছে স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া রইল। আমাদের নিতে হবে লোয়ার লিমিট, বড়র দিকে একটা এক্সট্রা বা বড় ক্লাস ইন্টারভেলের দিকে একটা এক্সট্রা। তাহলে আমি এবার গুণ করি, কত যোগ করি, কটা হলো ঘর, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আগেরটা আমরা 4 দিয়ে করেছিলাম, এটাও আমরা 4 দিয়েই করি, কিন্তু 4 7 28, ঠিক আছে। তার 3 4 করব, 3 7 21, তার মানে 28 যদি আমার এক্স ড্যাশে হয়, 21 এর মধ্যে আমার ওয়াই ড্যাশ কভার করতে হবে বা ওয়াই ড্যাশ আমার শেষ করতে হবে। তাহলে আমি এবার কি করব, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব ওয়াই ড্যাশকে। 21 ভাগ 6, ঠিক আছে। তাহলে 3 6 18, 4 6 24। আমি তাহলে একটু করেই দেখাই অঙ্কটা। 6 3 6 18, 19 20 21, 3 পড়ে থাকছে, পয়েন্ট দিয়ে 0, 5 6 30, কততে মিললো আমার, হচ্ছে মিললো তোমার 3.5। 3.5 হলো, বলে দিচ্ছি। এবার এখানটাকে মুছে নি, আমার জায়গা লাগবে। 3.5 মানে এখানে যদি আমার 3.4 হতো তাহলে আমি অবশ্যই 3 নিতে পারতাম। যদি 3.6 বেরোতো তাহলে আমি অবশ্যই পয়েন্টের পর যেহেতু 5-এর বেশি হয়ে গেছে আমি 4 নিতে পারতাম, কিন্তু এটা যেহেতু 3.5 বেরিয়েছে, আমি 3ও নিতে পারি বা 4ও নিতে পারি, ঠিক আছে। 3ও নিতে পারি, 4ও নিতে পারি, বোঝা গেল। তাহলে আমি ধরে নিচ্ছি, আমি যেহেতু ওয়াই ড্যাশ 3 করে নিয়েছি, আমি এক্স ড্যাশ যেহেতু আমি 3 করে নিয়েছি, আমি ওয়াই ড্যাশও তাহলে 3 করেই নিচ্ছি। মুছে দিয়ে এখানটা, তাহলে কি দাঁড়ালো, এক্স ড্যাশ আমার হচ্ছে, এক্স ড্যাশ নিয়েছি আমি 4 করে, আর ওয়াই ড্যাশ নেব আমি
3 করে। ঠিক আছে, এই হচ্ছে আমার ক্যালকুলেশন, এইটুকু আমার অঙ্কে লাগবে। বোঝা গেল? আর এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার বলে দিই, 4 করে করে নিয়েছি, 7খানা ঘর আমার, 4 7 28 বলেছি। 75% মানে 3 4 দিয়ে আমায় ক্যালকুলেট করতে হবে 21, 21 ভাগ 6 3.5 বেরিয়েছে। যেহেতু 3.5 বেরিয়েছে, আমি 3ও নিতে পারি বা 4ও নিতে পারি, আমার ইচ্ছা হয়েছে আমি তাই 3 নিয়েছি। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাব। চার করে করে আমি ওয়াই ড্যাশ নেব। এক দুই তিন চার, 1 2 3 4, 1 2 3 4, হলো। আচ্ছা, লোয়ার লিমিট হচ্ছে, শুরু হচ্ছে 29.5, 1 2 3 4, তারপর হচ্ছে 34.5, 1 2 3 4, আবার হচ্ছে 39.5, 1 2 3 4, 44.5, 1 2 3 4 বিকে গেছে, 1 2 3 4, 49.5, 1 2 3 4, 54.5, 2 3 4, 59.5, x ড্যাশ। দেখে নি, 1 2 3 4 চারটে ঘর, 29.5, 1 2 3 4, 34.5, 1 2 3 4, হ্যাঁ 39.5, 44.5, 49.5, 54.5, 59.5। ঠিক আছে, দেখো দেখে নি আবার 7টা ঘর আছে কিনা। 1 2 3 4 5 6 7 হয়ে গেল। আচ্ছা, এবার আমি বলেছি 4টে করে ঘর আমি এক্স ড্যাশে নিয়েছি, ওয়াই ড্যাশে 3টে করে নেব, মানে 3 6 18, 1 2 3, 1 2 3, 9 10 11 12 13 14 15 16 17 18। দেখতে থাকি 6 ঘর পর্যন্ত যায় কেমন করে। 1 2 3 4 5 6, ওয়াই ড্যাশ। এইবার মজাটা হলো, এটার নাম হচ্ছে স্তম্ভচিত্র। তার মানে তোমাদের বলেছি অঙ্কটা দেখে রাখতে। 29.5 এর সমান সমান রয়েছে 1, 29.5 মানে 1, অর্থাৎ এইখানে পড়ছে। ঠিক আছে, স্তম্ভচিত্র, স্তম্ভের মতো দেখতে হবে। বার ডায়াগ্রামে শুধু ফাঁক থাকে মাঝখানে, এর মাঝখানে কোনো ফাঁক থাকবে না। 34.5 এ আমার হচ্ছে 3, অর্থাৎ 1 2 3, 3 হলো। তারপরে 39.5 এ আমার হচ্ছে 2, 1 2, 44.5 এ আমার হচ্ছে 6, 1 2 3 4 5 6, এই দেখো 6। ঠিক আছে, তারপর 49.5 এ আমার হচ্ছে 2, 1 2, করতে করতে কিন্তু অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে, ভুলের কোনো সম্ভাবনাই থাকবে না। 54.5 এ হচ্ছে 1, 54.5 এ হচ্ছে 1 1, হ্যাঁ 1 হলো। আচ্ছা, 59.5 এ হচ্ছে আমার 0। ঠিক আছে, এইবার মাথায় রাখবে তুমি
এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় আমরা স্তম্ভ করব, অর্থাৎ দেখো ওপরের দিকে যোগ করব এবং ডান দিক করে আমরা পাশের স্তম্ভের সাথে যোগ করব। প্রথমে আমরা ওপরগুলো যোগ করব, ঠিক আছে? এটা যোগ হলো না কারণ এটা হচ্ছে আবার আমায় নামাতে হলো। আচ্ছা আচ্ছা, স্তম্ভগুলো আগে করে নিলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, এবার আমি বলেছি তোমাদের ডান দিক করে যোগ করতে। 2.9 হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 2, অর্থাৎ এইখানে ছিল পয়েন্টটা, তাই তো? ডান দিক করে যোগ হবে, যার জন্য আমরা এক্সট্রা নিয়েছি 4টে করে ঘর। তো তোমরা স্কেল দিয়ে করবে, আমি হাতে করে করছি বলে একটু বেঁকে যাচ্ছে লাইনগুলো। দেখো মিললো কি না, একটা যেহেতু এক্সট্রা ঘর নিয়েছিলাম আমরা 29.5, তোমরা ইচ্ছা করলে 5টা ঘর, যেহেতু জায়গা রয়েছে আমরা ইচ্ছা করলে 5টা করে ঘর ছেড়েও দিতে পারি, 5টা বা 4টে করে ঘর তোমরা ছাড়তেও পারো, তাহলে এই ওয়াই ড্যাশের সাথে তোমাদের ক্ল্যাশ করবে না। এখানটা 0 ধরবে, একটা করে ঘর সরিয়ে সরিয়ে অঙ্ক করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 29.5, 34.5 এ হচ্ছে 3, এর হচ্ছে 1, এর হচ্ছে 44.5 এ হচ্ছে 6, মাঝে হচ্ছে 2, আর আমরা সবসময় ডান দিক করে যোগ করব, যার জন্য আমরা কিন্তু বড়র দিকে একটা এক্সট্রা নিয়েছি, ঠিক আছে? দেখো দেখতে কেমন স্তম্ভের মতো হলো বলে একে আমরা স্তম্ভচিত্র নামকরণ করা হয়েছে, এর নাম স্তম্ভচিত্র করা হয়েছে। আরেকবার বলে দিই, যেহেতু নিচে আমরা 4টে করে ঘর নিয়েছি সেহেতু 4 7 28 হয়েছে। আমি সবসময় বলেছি 3 4 রুলস ফলো করবে, মানে 75% রুলস। তার জন্য দেখো 3 4 75 ওপরে, নিচে 100 যদি ভাগ করি তাহলে 3 4 ক্যালকুলেট করে হয়েছে 21। 21কে আমরা সবসময় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব, যেহেতু এখানে অঙ্কটা নেই সেহেতু তোমরা দেখবে ওখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 6 আছে। 3-এর 3.5, যেহেতু 3.5 রয়েছে সেহেতু আমরা 3ও নিতে পারি, 4ও নিতে পারি। আমি আমার জায়গার সুবিধার জন্য 3 3 করে অঙ্ক নিয়েছি। আর দেখো কিভাবে আমাদের স্তম্ভগুলো ডান দিকে করে এসে আমরা যে ঘরে এক্সট্রা নিয়েছি সেই ঘরে এসে আমাদের ঠেকেছে, ঠিক আছে? এটা গেল হচ্ছে হিস্টোগ্রাম। আর পলিগন হচ্ছে তোমাদের ওই বহুভুজের মতো, যেটা দেখতে আগে যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে বহুভুজ। প্রত্যেকেরই 2টো 3টে করে আমরা সুবিধা পড়বো। যেটাই বা তোমাদের বলা শ্রেণী সীমানা, শর্ট কোশ্চেনে আসতে পারে শ্রেণী সীমানা, সেটা বলা হয়নি, লোয়ার লিমিট পর্যন্ত বলা হয়েছে। শ্রেণী সীমানাটা একবার দেখে নাও। ধরো 15 থেকে 19 যদি বলে শ্রেণী সীমানা বার করতে বা ক্লাস বাউন্ডারিজ, তখন আমরা এইভাবে বার করব। 40.5 থেকে এর হচ্ছে লোয়ার লিমিট আর এর হচ্ছে আপার লিমিট, এটা ইউএল আপার লিমিট, এটা হচ্ছে এলএল লোয়ার লিমিট। তার ক্লাস বাউন্ডারিজ মানে হচ্ছে এর লোয়ার লিমিট থেকে বড়, মানে ক্লাস স্কোরের আপার লিমিট পর্যন্ত হচ্ছে হলো ক্লাস বাউন্ডারিজ, ঠিক আছে? বাকি থাকলো আমাদের কি, মিড পয়েন্ট করিয়ে দিয়েছি, অ্যাসিউম মিন করিয়ে দিয়েছি, আনগ্রুপ স্কোরের গড়, মিন, মিডিয়ান, মোড আমরা করেছি। আচ্ছা, শ্রেণী সীমানা বাকি ছিল। শ্রেণী সীমানা আমাদের শর্ট কোশ্চেনে আসে, সেটা হলো অঙ্ক আমাদের সেই অর্থে কিছু বাকি থাকলো না। মিড পয়েন্ট আগে করিয়েছি, ট্যালি বার করা শিখিয়েছি, অ্যাসিউম মিন হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এবার আবার অঙ্কে চলে যাই, ফিরে যাই। আমি বলেছিলাম অঙ্কগুলো করার পর আমরা পরিসংখ্যান বহুভুজের সুবিধা অসুবিধা আমরা দেখতে পাবো। অঙ্ক করার পর আমরা দেখতে পাই যে যে আমাদের গ্রাফ করলে কতটা সময় বাঁচে, ঠিক আছে? এখানে দেখো বড় একটা অঙ্ক দেওয়া রয়েছে, যেটা আমরা তোমাদের জন্য এটা আমরা করে এনেছি, সেটা হচ্ছে সমস্তই করা রয়েছে, যেটা হচ্ছে পলিগনের ক্ষেত্রে প্রত্যেকটা মিড পয়েন্ট বার করব এবং 2 দিকে আমরা এক্সট্রা নিয়েছি, ঠিক আছে?
অঙ্কনের পর্যায়ে যেভাবে আমরা পরপর অঙ্কনগুলো করেছি সেই লেখাটা রয়েছে। এবং দেখো এটা তো করা রয়েছে বলে পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা যেহেতু বোর্ডে করেছি সেহেতু আমাদের একটুখানি লাইনগুলো পেকে গেছে। মধ্যবিন্দু বার করেছি, এইদিকে এক্সট্রা নিয়েছিলাম, এই দেখো ডট ডট করে দেওয়া যেহেতু আমরা এক্সট্রা নিয়েছি। আর বাকি অঙ্ক কিন্তু ওইভাবেই আমাদের ফলো করা হয়েছে। আর এখানে হচ্ছে দুটো করে বর্গ একক নেওয়া হয়েছে, এই দেখো ছোট ছোট বর্গ একক দুটো করে নেওয়া হয়েছে বলে ওখানে লেখা হয়েছে এক্স ড্যাশ। আর ওয়াই ড্যাশের ক্ষেত্রে ক্যালকুলেট করে এই অঙ্কের ক্ষেত্রে 7 বেরিয়েছে, সেই জন্য দেখো 7 সমান সমান 7টা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র সমান সমান 1 একক পরিষ্কার লেখা রয়েছে। আচ্ছা, গড়ের সুবিধা এবং অসুবিধা, গড়ের ব্যবহার সবই আমরা দুটো তিনটে করে পড়ে রাখবো, আমাদের কিন্তু এগুলো শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। মধ্যমানের সুবিধা, মধ্যমানের অসুবিধা, মোডের সুবিধা অসুবিধা এবং ব্যবহার। ঠিক আছে, এগুলো আমাদের শর্ট কোশ্চেনের জন্য ভীষণভাবে আসতে পারে। ঠিক আছে।